তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের অধ্যায়। তো আজকের অধ্যায়ের নাম বোর্ডে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, খনিজ সম্পদ জীবাশ্ম, তাই না? একাদশ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেক প্রশ্ন আসে। তোমরা একটু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে অনেক ধরনের প্রশ্ন আসে এবং অনেকের এই চ্যাপ্টারটি নিয়ে অনেক ধরনের ভয় ভীতিও কাজ করে। তা আমরা সকল ভয়ভীতি দূর করার চেষ্টা করব এবং আমরা ধীরে সুস্থে এই চ্যাপ্টারটি শেষ করব। সো যে কোনো সমস্যা, যে কোনো সিলি সমস্যা হোক না কেন, যত ছোট সমস্যা হোক না কেন, যদি কোনো অংশ না বুঝো অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা। কারণ আমি আগেই বলছি এই চ্যাপ্টারটা তোমাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। কারণ পরবর্তী জীবনে যখন তুমি এসএসসি লাইফ শেষ করে ইন্টারমিডিয়েট বা এইচএসসি লাইফে যাবা, তখনও কিন্তু এই অধ্যায়টা থাকবে। এবং যদি এখন ক্লিয়ার না থাকে, পরে ইন্টারমিডিয়েটের লাইফে কিন্তু অনেককেই স্ট্রাগল করতে হয়। বড় ভাই আপুদের সাথে একটু কথা বললে তুমি নিজে এটা জানতে পারবা যে জিনিসটা একটু এখন থেকে যদি ক্লিয়ার করে না যাও, এই ভয়টা যদি না কাটাও, পরেও কিন্তু তোমার আসলে ভয় লাগবে সামনের জীবনগুলোতে। সো এই জন্য এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে ক্লিয়ার করে যেতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আমি ক্লাসে যখনই কোনো কিছু লিখতে বলবো একটু লিখবা এবং আমার সাথে সাথে বোর্ডের জিনিসপত্রগুলো লিখে ফেলার চেষ্টা করবা। তাহলে দেখবা সাথে সাথে তোমার মাথায় জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করি। তো এই অংশটা যেহেতু প্রথম লেকচার শুরু হচ্ছে, তা আমি একটু ধারণা দেই যে জৈব যৌগ আসলে জিনিসটা কিরকম, বা খনিজ সম্পদ বা এই জীবাশ্ম বলতে আমরা আসলে কি বলতেছি। আমাদের প্রতিনিয়ত লাইফে, ডে টু ডে লাইফে আমরা যে জিনিসগুলা করতেছি, সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের চারপাশে অসংখ্য জৈব যৌগ রিলেটেড জিনিসপত্র আছে। তুমি যাই করো না কেন, তোমার স্কিন থেকে শুরু করে তোমার শরীর, তোমার আশেপাশে যে ধরনের জিনিসপত্র আছে, সবগুলোতেই কোথাও না কোথাও জৈব যৌগের অংশ কিন্তু আছে, যাদের তুমি জানো অথবা জানো না। তো জৈব যৌগের পার্টটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি তোমার চারপাশে জিনিসপত্র তাহলে বুঝতে পারবা যে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমরা আসলে জৈব যৌগের একটা বেসিক ধারণা নিব, যে জৈব যৌগ আসলে কোনগুলাকে বলতেছি এবং কারা জৈব যৌগ, কারা জৈব যৌগ না। যারা জৈব যৌগ না তাদেরকে আমরা কি বলি? অজৈব যৌগ বলি। তো আমরা এখানে আলোচ্য বিষয়সমূহগুলো কি হবে আমি একটু লিখে দেই। জৈব যৌগ ও অজৈব যৌগ সম্পর্কে ধারণা পাবো আমরা, ও অজৈব যৌগ, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তারপর আমরা ধারণা পাবো জৈব রসায়ন সম্পর্কে, মানে জৈব যৌগ যে অংশে আলোচনা করা হয় তার নাম অবশ্যই কি হবে? জৈব রসায়ন হইতে হবে। তাহলে আমরা জৈব রসায়ন সম্পর্কে ধারণা পাবো। তারপর আমরা ধারণা পাবো জৈব যৌগের প্রকারভেদ, জৈব যৌগ আসলে কয় প্রকার হইতে পারে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। জৈব যৌগের প্রকারভেদ, প্রকারভেদগুলো সম্পর্কে আমরা দেখব। তারপর একটা বিশেষ টাইপ আছে যেটা আসলে তোমাদের এই এসএসসি লাইফে অনেক ইম্পর্টেন্ট, হাইড্রোকার্বন। এই প্রকারভেদের মধ্যেই আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানবো এবং এদের নামকরণ সম্পর্কে জানবো, জৈব যৌগের নামকরণ। নামকরণ থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তারপর আমরা বিভিন্ন ধরনের জৈব যৌগের প্রস্তুতি সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের জৈব যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। এই হচ্ছে আমাদের মূলত আলোচ্য বিষয়সমূহ। হ্যাঁ, সবাই ঝটপট তুলে নাও। তো আসলে আমরা শুরু করে দিই। তাদেরকে আমরা জৈব যৌগ বলি। তো ইনিশিয়ালি এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে। বার্জিলিয়াস নামে একজন বিজ্ঞানী আছেন, তিনি প্রায় 1800 দিকের কথা। উনি জৈব যৌগের একটা সংজ্ঞা দিচ্ছে। উনি বলছে যারা জীবিত শুধুমাত্র তাদেরকেই আমরা জৈব যৌগ বলবো, যারা মৃত তাদেরকে আমরা জৈব যৌগ বলবো না। অর্থাৎ জীবিত বস্তু থেকেই শুধুমাত্র জৈব যৌগ পাওয়া যাবে, যেগুলো নির্জীব বা যাদের জীবন নেই তাদের থেকে আসলে জৈব যৌগ পাওয়া সম্ভব না। যেমন আমি মানুষ, আমি জীবিত অবস্থায় আছে, সো আমার থেকে যা কিছু আমি পাবো তাই হবে কি? জৈব যৌগ। তুমি একটা কুকুর, বিড়াল বা আশেপাশে যে কোনো গরু, ছাগল, ভেড়া, মই যাই কিনা জীবিত আছে, যার কিনা প্রাণ আছে, তার থেকে যা কিছুই আসবে তাকেই আমরা বলবো হচ্ছে জৈব যৌগ। আর বাকি দুনিয়ার সকল কিছুকে উনি অজৈব যৌগ বলছেন। যেমন এই যে কলম, এর তো কোনো জীবন নেই,
এটার যে এলিমেন্ট গুলো আছে বা উপাদানগুলো সেগুলোকে উনি বলছেন হচ্ছে অজৈব যৌগ। এটা ছিল বার্জিলিয়াসের প্রথম থিওরি, কিন্তু থিওরিটা ভুল। তা আমরা আগে বার্জিলিয়াসের থিওরিটা লিখে নিব যে বার্জিলিয়াস সাহেব আসলে কি বলছেন। বার্জিলিয়াসের মতে বার্জেলিয়াসের মতে জৈব যৌগ শুধুমাত্র জীবিত অবস্থায় বা জীবিত কোনো অংশ থেকে পাওয়া যায়। জৈব যৌগ শুধুমাত্র জীবিত বা প্রাণ আছে এরকম প্রাণী বা মানুষ বা যে কিনে বলো করো, এরকম অংশ থেকে পাওয়া যায়। না, খুবই অদ্ভুত একটা থিওরি দিচ্ছেন। তো এই থিওরিটা আমি বলতেছিলাম এটা বার্জিলিয়াস সাহেব দিচ্ছেন এবং বইতে এটা লেখাও আছে। বার্জিলিয়াস এই থিওরিটা পরবর্তী সময়ে 1900 দশকে, এটা ধরো 1807 সালে, 1900 দশকের দিকে এই সূত্রটা আসলে বা এই থিওরিটা আসলে ভুল প্রমাণিত করা হয়। প্রমাণিত করা হয়েছে আসলে জৈব যৌগ সময় শুধুমাত্র জীবিত অংশ থেকেও পাওয়া যায় না, যে এই অংশগুলো প্রাণ নেয় সেখান থেকেও চাইলে জৈব যৌগটা পাওয়া যেতে পারে। এই জিনিসটার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে বার্জিলিয়াসেরই শিষ্য, মানে তারই স্টুডেন্ট ছিল ফ্রিডরিখ ভোলার, উনি এটা ভুল প্রমাণিত করেন। মানে গুরু একটা জিনিস বইলে গেছেন, সেই গুরুর জিনিসটাই ভুল প্রমাণিত করছে তার ছাত্র। অদ্ভুত না? ধরো আমি তোমাকে একটা জিনিস শিখাইলাম, তুমি কয়দিন পরে বললা স্যার আপনি যেটা পড়েছেন এটা ভুল, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? তো বার্জিলিয়াসের এই শিষ্যর নাম ছিল হচ্ছে ফ্রিডরিখ ভোলার। তো ভোলার সাহেব খুবই ইন্টারেস্টিং একটা কাজ করছেন। ভোলার এটি ভুল প্রমাণ করে এবং সেটা একটা পরীক্ষার মাধ্যমে। কিভাবে? তিনি অজৈব যৌগ থেকে জৈব যৌগ বানায় দেখাইছেন। বার্জিলিয়াস বলছে জৈব যৌগ শুধুমাত্র জৈব যৌগ থেকেই আসে, জীবিত আছে এরকম জিনিসপত্র। অজৈব যৌগ মানে কি? তার তো কোনো প্রাণ নাই। তো প্রাণ নাই এরকম অংশ থেকে সে জৈব যৌগ বানায় দেখাইছে। ওয়াও, দেখেন আমরা অজৈব অংশ থেকেও জৈব যৌগ পাইতে পারি। এটাই ছিল ফ্রিডরিখ ভলারের থিওরি। এবং উনি যেটা করছেন সেটাও তোমাকে একটু জানতে হবে। উনি করছেন কি জানো? এই যে এই যৌগটার নাম অবশ্যই মনে রাখবা, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। তো একে যখন তাপ দেওয়া হয় তখন সেটা থেকে তৈরি হয় হচ্ছে এই বস্তু, এর নাম হচ্ছে ইউরিয়া। সংকেতটা মনে রাখবে, এর নাম হচ্ছে ইউরিয়া। তো আমাদের বার্জিলিয়াস সাহেব অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া বানায় দেখিয়েছেন। এখন অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে অজৈব যৌগ, ইউরিয়া হচ্ছে জৈব যৌগ। ইউরিয়া সারের নাম অবশ্যই তোমরা শুনছো, তাই না? তাহলে অজৈব যৌগ থেকে উনি জৈব যৌগ বানায় বললেন যে বার্জিলিয়াস বাবাজি আপনি ভুল বলছেন, জৈব যৌগ শুধুমাত্র জৈব অংশ থেকে পাওয়া যায় না, এটা কিন্তু অজৈব অংশ থেকেও পাওয়া যেতে পারে। তো এটা কে বলছেন? ফ্রিডরিখ ভোলার বলছেন, এবং তিনি হচ্ছে এটাকে ভুল প্রমাণিত করছেন বার্জিলিয়াসের থিওরিটাকে, এবং প্রমাণ করে তিনি এই এক্সপেরিমেন্টটা করছেন। এখন এই এক্সপেরিমেন্ট আসলে হয়েছে কেমন, এটার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। এটা কিন্তু এমন না যে উনি পরীক্ষা করার জন্যই পরীক্ষা করতে গেছেন, এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে উনি অন্য কিছু বানাইতেছিলেন, তিনি গরম করতেছিলেন এবং এরপর উনি ঘুমাই গেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন হায় হায় সর্বনাশ হয়ে গেছে, সেখান থেকে চলে আসছে কে? ইউরিয়া চলে আসছে, যেটা কিনা আসলে একটা জৈব যৌগ। তো এখানে তোমার নামগুলো একটু মনে রাখতে হবে যে কোনটার নাম কি। এটার নাম হচ্ছে ইউরিয়া আর এটার নাম অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড। তো এই যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় ভোলারের পরীক্ষা বা ভোলার এক্সপেরিমেন্ট বলা হয়। ঠিক আছে, আমরা সাইডে ফুটনোটে লিখে রাখবো, এটার নাম হচ্ছে ভোলার এক্সপেরিমেন্ট। ভোলার বানান কিন্তু এভাবে, ভি দিয়া না, ডাব্লিউ দিয়ে লেখা হয়, ভোলার এক্সপেরিমেন্ট। সরি, ভোলার এক্সপেরিমেন্ট। এই যে এটাই ভোলার এক্সপেরিমেন্ট। সবাই ক্লিয়ার? ঠিক আছে, যদি একটুক হয়ে যায়, যদি আমরা একটুক বুঝে থাকি, তাহলে আমরা পরবর্তী জিনিসটা চলে যাব।
ঠিক আছে, তো আমি আবার একটু সারমর্ম বলতেছি। ভোলার হচ্ছে বার্জিলেসের পরীক্ষাটাকে ভুল প্রমাণিত করেন। বার্জিলেস কি বলছে, শুধুমাত্র জীবিত অংশ থেকে যা পাওয়া যাবে তাকে আমরা জৈব যৌগ বলবো। আর ভোলার বলছে না স্যার, এটা ভুল, জৈব যৌগ আসলে জীবিত অংশের বাইরেও অন্য অংশ থেকে পাওয়া যায়। যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, এটা কিন্তু কোনো জীবিত অংশ নয়, এটা একটা অজৈব যৌগ। এই অজৈব যৌগ থেকে ভোলার হচ্ছে জৈব যৌগ বানায় দেখাইছে ইউরিয়া, এবং এটাই ছিল ভোলারের পরীক্ষা। এটা একটু লিখে নিই আমরা, এটা হচ্ছে অজৈব আর এটা হচ্ছে জৈব, এটুকুই। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে জৈব রসায়ন। তাহলে কাকে বলবো আমরা? এই জৈব যৌগ নিয়ে যেটা আলোচনা, যে পাঠ্যসূচি, সেটাকে বলি আমরা জৈব রসায়ন। পরীক্ষায় কোশ্চেন আসে কতে, জৈব রসায়ন কি। সো সেক্ষেত্রে তুমি কিন্তু আনসার করে ফেলবা। জৈব রসায়ন হচ্ছে এই জৈব যৌগ নিয়ে যে আলোচনা, রসায়নে যে অংশ আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলবো। জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি, রসায়নের যে অংশে জৈব যৌগ আলোচনা করা হয়, জৈব যৌগ আলোচনা করা হয়, আলোচনা করা হয়। দ্যাটস কল্ড অর্গানিক কেমিস্ট্রি অর জৈব যৌগ। এখন এই অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ আমি আইডেন্টিফাই করবো কেন, যে কোনটা জৈব কোনটা অজৈব, কোনটা অর্গানিক কোনটা ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে অজৈব যৌগ। কিভাবে আমরা বুঝবো যে কোনটা জৈব যৌগ হয়েছে আর কোনটা অজৈব যৌগ হয়েছে? কি দেখে বোঝা যায়? এই যে আমি একটু আগে বললাম যে স্যার অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে একটি অজৈব যৌগ, আমি বুঝলাম কিভাবে? এদের মধ্যে আসলে পার্থক্য কি, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য আমরা কিভাবে বুঝবো, এটা তোমাকে একটু ক্লিয়ার থাকতে হবে। তা আসলে আমরা একটু দেখি। তো সাধারণত ধরো কার্বন থাকলে সেটাকে আমরা জৈব যৌগ বলতে পারি। ইন নর্মাল সেন্স জৈব যৌগতে অবশ্যই অবশ্যই কার্বন থাকতে হবে। যদি কার্বন না থাকে সেটাকে তুমি এমনিতেই জৈব যৌগ বলতে পারবা না, ওটা হয়ে যাবে অজৈব যৌগ মোস্ট অফ দ্য কেসে। কারণ কার্বনের সাথে আরো কিছু জিনিসপত্র থাকলে সেখানে জৈব যৌগ ক্রিয়েট হতে পারে। এখন কার্বনের সাথে কি কি থাকতে পারে? হাইড্রোজেন থাকতে পারে, ঠিক আছে। সাধারণত কার্বন এবং হাইড্রোজেন মিলেই জৈব যৌগ তৈরি হয়, ঠিক আছে। এবং এর কিছু জাতক থাকে বা ডেরিভেটিভ থাকে, সেই ডেরিভেটিভ গুলোকে আমরা জৈব যৌগ বলি। কার্বন হাইড্রোজেন এবং তার জাতক সমূহকে আমরা বলেছি জৈব যৌগ। তো এই জাতক কি কি হইতে পারে? জাতক হইতে পারে সে নাইট্রোজেন হইতে পারে একটা জাতক, সালফার, অক্সিজেন, তাই না? কার্বন এবং হাইড্রোজেনের সাথে এই জিনিসগুলো যুক্ত হইলে তাদেরকে আমরা বলে দিই জৈব যৌগ। যেমন কথার কথা, ফর এক্সপেরিমেন্টাল আমরা একটা আইডিয়া দিই তোমাদেরকে। ধরো তোমাকে একটা জিনিস দিছে এরকম, এটার নাম জানার দরকার না, আমরা নাম শিখবো একটু পরে। তো এতে কি আছে? কার্বন আছে আর হাইড্রোজেন আছে, তাহলে এটা কি হয়ে এলো? জৈব যৌগ হয়ে গেছে। এখন তুমি কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অন্য কিছু এর মধ্যে ঢুকাইতে চাও, কথার কথা তুমি এটা পাইছো। এখানে কি আছে দেখো খেয়াল করে, কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, এবং আবার কি আছে? অক্সিজেনও আছে। আমি কি বলছি স্যার? কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, তারপরে সাথে অন্য কিছু থাকলেও সেটাকে আমরা বলবো কি? জৈব যৌগ। তো কার্বন এবং হাইড্রোজেন থাকাটা স্যার জরুরি। এখানে দেখো কার্বন আছে হাইড্রোজেন আছে, তাহলে এটা কি হয়ে গেল? একটা জৈব যৌগ হয়ে গেল। আবার ধরো তোমাকে দিলাম আমি এরকম, এই যে কার্বন হাইড্রোজেন অনেকগুলো অক্সিজেন দিয়ে দিছি, হ্যাঁ। এখানে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, অ্যাগেন কার্বন আছে হাইড্রোজেন আছে, তাইলে সেটা কি হয়ে যাবে? জৈব যৌগ হয়ে যাবে স্যার। এবং খেয়াল করো একটু আগে আমরা যে উদাহরণটা দেখতেছিলাম, এই যে এই ভদ্রলোকের মধ্যে কি আছে খেয়াল করো, কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, নাইট্রোজেন আছে। তো আমি কি সঙ্গে বলছি? কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, তার সাথে অন্য কিছু থাকলেও সেটাকে আমরা কি বলবো? জৈব যৌগ বলবো। সো ডেফিনেটলি এই লোক কি হয়ে গেছে? জৈব যৌগ হয়ে গেছে। হ্যাঁ, এখন জিনিসটা একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করতে হবে, এদের স্ট্রাকচার কেমন হয়, তাই না? আমরা আস্তে আস্তে স্ট্রাকচারের দিকেও যাব, যে স্ট্রাকচার থাকলে কেমন হয়। এখন তোমাকে একটু পার্থক্যটা আমি একটু দেখাই দিই, জৈব এবং অজৈব যৌগের পার্থক্য তোমরা একটু লিখে নাও। জৈব ও
অজৈব যৌগের পার্থক্য। অজৈব যৌগের পার্থক্য, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই পার্থক্যগুলো। তো ধরো বাম পাশে আমরা লিখলাম জৈব যৌগ, জৈব যৌগ, আর ডান পাশে আমরা লিখলাম অজৈব যৌগগুলো, অজৈব যৌগ। তো প্রথমত আমরা কি বলছিলাম, জৈব যৌগ কারা হয়? কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগ হচ্ছে জৈব যৌগ। কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগ এবং তার জাতক সমূহ, এবং তার জাতক সমূহ হচ্ছে জৈব যৌগ। তা আমরা কিন্তু এটা জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলতেছি একই সাথে, পার্থক্য এবং বৈশিষ্ট্য আমরা একসাথে দুইটাই পড়ে ফেলতেছি, ঠিক আছে। আর বাকিগুলো যা থাকে, এর বাইরে বাকি যা থাকবে তা হবে হচ্ছে অজৈব যৌগ, যে কোনো হইতে পারে, বাকি সব। নেক্সট, তো এই যে পৃথিবী, এই পৃথিবীতে আসলে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক। তো জৈব যৌগের সংখ্যা কিন্তু পৃথিবীতে 80 লক্ষেরও বেশি। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও অধিক, 80 লাখ। আর অজৈব যৌগের সংখ্যা প্রকৃতিতে হচ্ছে অলমোস্ট 1 লাখ, খুবই কম। 80 লক্ষের রেসপেক্টে 1 লাখ কিন্তু খুবই কম সংখ্যা, প্রায় 1 লক্ষ। অজৈব যৌগের সংখ্যা, নাম্বার অফ ইনঅর্গানিক কম্পাউন্ড ইজ অলমোস্ট 1 লাখ। সংখ্যা প্রায় 1 লক্ষ। সংখ্যা দিয়ে আমরা পার্থক্য বুঝতেছি যে না, আসলে এটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কথা। এই যে জৈব যৌগ যারা আছে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতে কি বলি, গলা বা তরল হওয়ার যে ক্যাপাসিটি, ঠিক আছে, সেটা থেকে আমরা গলনাঙ্কের কনসেপ্ট পাইছি। কঠিন থেকে তরল হয়েছে যেই তাপে, সেটাকে বলতেছি আমরা গলনাঙ্ক। তরল থেকে বাষ্প হয়েছে, সেটাকে বলতেছি আমরা স্ফুটনাঙ্ক। তো জৈব যৌগে মনে রাখবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম, আর অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অধিক। তাহলে এটা আমরা লিখবো জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আরে আল্লাহ, কম গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট আর কি। মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক আর বয়লিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক। ওকে, জৈব যৌগ অংশে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আর ওদের হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি। তো এদের আবার বন্ধনের প্রকৃতি আছে। জৈব যৌগের বন্ধনগুলো হয় সমযোজী, অজৈব যৌগে কিন্তু অন্য টাইপের বন্ধনও পাওয়া যায়। তো এটা একটু আমি ছোট করে নিই, তোমরা এরকম খাতায় জায়গা না হলে আমার মতো ছোট করে নিবা, কষ্ট করে আবার লিখবা না। দেখছো কত জায়গায় চলে আসছে, নাইস। তো বলতেছিলাম জৈব যৌগের বন্ধনগুলো হচ্ছে সমযোজী বন্ধন, যৌগগুলা সমযোজী বন্ধন হয় সাধারণত, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, এর বাইরে অন্য কোনো বন্ধনই হয় না। জৈব যৌগ মানে সমযোজী বন্ধন। আমরা
চ্যাপ্টার 5-এ দেখছিলাম সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন। আর এদের মধ্যে কি হয়? আয়নিক বন্ধন হয়, সমযোজী হয়, সন্নিবেশ বন্ধন হয়। সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা হচ্ছে জৈব অজৈব যৌগের বন্ধনের পার্থক্য। এন্ড লাস্ট ওয়ান, এই ভদ্রলোকেরা ক্যাটেনেশন নামে একটা জিনিস দেখায়, যেটা সম্পর্কে আমরা একটু পরে পড়বো। ক্যাটেনেশন প্রদর্শন করে, ক্যাটেনেশন। আর ওই সেটে ক্যাটেনেশনের প্রপার্টি খুবই কম, খুব রেয়ার কিছু এলিমেন্ট বাদে মেজরিটি আসলে ক্যাটেনেশন দেখে না। ক্যাটেনেশন হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন যেই কারণে এদের সংখ্যা এত অধিক হয়। সবাই একটু ঝটপট তুলে ফেলো। ওকে, তো আসো, এটা তো গেল এদের পার্থক্যগুলো আমরা দেখলাম। তো পার্থক্যের মধ্যে আসলে জৈব যৌগের বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে, তাই না? এখানে কি কি হইতে পারে? সমযোজী বন্ধন তৈরি করতে পারে, একটার সাথে একটা কম্পাউন্ড তৈরি করতে পারে, এবং এখানে লাস্টে আমরা একটা পয়েন্ট লিখছিলাম যে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ক্যাটেনেশন কি। তো আমরা ক্যাটেনেশন কি সেটা একটু শিখবো। চলো আমরা লিখে ফেলি ক্যাটেনেশন। জৈব যৌগের ধর্ম তো এখানে আমরা পড়বো হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন তো ক্যাট মানে বিড়াল না এখানে। হ্যাঁ, ক্যাটেনেশন আসলে কি বুঝাইতেছে? ক্যাটেনেশন দ্বারা বুঝাইতেছে আসলে শিকল তৈরি করার ক্ষমতা, লম্বা শিকল তৈরি করার ক্ষমতা। যদি একটার সাথে একটা যুক্ত হয়ে লম্বা লম্বা শিকল তৈরি করে, তখন সেটাকে বলি আমরা ক্যাটেনেশন। ঠিক আছে? যেমন ধরো, কার্বনের মধ্যে ক্যাটেনেশন ধর্মটা অনেক আছে। কার্বনের হাত কয়টা আছে আমরা একটু দেখি। কার্বনের হাত হচ্ছে 4টা। কি করতে পারে? 4টার মধ্যে 4টা কানেক্ট হইতে পারে। ঠিক আছে, চারপাশে 4টা কানেক্ট হইতে পারে, এবং সে কানেক্ট হওয়ার মাধ্যমে সে কিন্তু যৌগ তৈরি করতে পারে। অন্য কারোর মধ্যে কিন্তু এরকম প্রপার্টি খুব একটা বেশি নেই। এই 4 হাতে 4টা কানেক্ট হয়ে লম্বা লম্বা শিকল তৈরি করার ক্যাপাসিটিকে আমরা বলি হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। যেমন ধরো, এখানে তুমি পাশে আরেকটা কার্বন যুক্ত করতে পারবা, ঠিক আছে, যার কিনা 4টা হাত আছে। এখানে একটা কার্বন যুক্ত করতে পারবা, এখানে একটা কার্বন যুক্ত করতে পারবা, এখানে পারবা। ঠিক আছে, তাই না? এরকম লম্বা লম্বা অসংখ্য লম্বা চেইন তুমি চাইলে তৈরি করতে পারবা। এবং শুধু তাই না, উপরের দিকেও তুমি কিন্তু একই কাজ করতে পারবা। উপরেও কিন্তু তুমি কার্বন যোগ করতে পারবা। এখানে যোগ করলা, তাই না? এখানে যোগ করলা, যেখানে মনে এখানে। দেখো, এটার স্ট্রাকচার কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তখন। বিশাল বিশাল সাইজের তুমি যৌগ তৈরি করে ফেলতে পারতেছ। তো এই জন্য এরকম লম্বা লম্বা শিকল তৈরি করতে পারে বলে অনেকগুলো কম্বিনেশন তৈরি হয়, অনেক ধরনের স্ট্রাকচার তৈরি করার সময়। সেজন্য জৈব যৌগের কিন্তু সংখ্যা অনেক বেশি হয়। এই জন্যই 80 লক্ষ হয় জৈব যৌগ, আর অজৈব যৌগের এই ক্যাপাসিটি নাই বইলা সে আসলে মাত্র 1 লক্ষের মধ্যে লিমিটেড থাকে। তো এটা ওয়ান অফ দ্য বেসিক জিনিস যে জৈব যৌগের প্রাচুর্যতা কেন এত বেশি হয়, কেন কেন এত সংখ্যায় হয়, তাই না? ওই যে আমরা বলি না, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। 10 জনের পর সবাই একসাথে কম্বাইন থাকলে কি হয়, অনেক ক্ষমতা বাড়ে। তো জৈব যৌগের ক্ষমতা এই জন্য অনেক। জৈব যৌগ আসলে কি করতে পারে? অনেকগুলো লম্বা লম্বা শিকল তৈরি করে ক্যাটেনেশন ধর্ম দেখাইতে পারে, এবং সেই জন্য তার সংখ্যাটা অনেক বেশি হয়। তো আমরা ক্যাটেনেশনের বেসিক ডেফিনেশন আসলে কি বলবো? শিকল তৈরি করার ক্ষমতা, একে অপরের সাথে যুক্ত হয়ে, একে অপরের সাথে যুক্ত হয়ে শিকল তৈরি করার ক্ষমতাই হচ্ছে ক্যাটেনেশন। শিকল তৈরি করার ক্ষমতা, তো এটাকেই বলবো আমরা ক্যাটেনেশন। ওকে।
ঠিক আছে, আমরা ক্যাটেনেশন লিখছি তাই না। এরপর আমরা নেক্সট জিনিসটায় যাব। এর আরেকটা ধর্ম আছে, এই ধর্মের নাম হচ্ছে সমানতা। আমরা এখন সমানতা পড়ব। আসো আমরা সমানতা পড়ি। তো আমরা জৈব যৌগের আরেকটা ধর্ম পড়বো এখন। আমরা সেই ধর্মের নাম জানি, সেই ধর্মের নাম হচ্ছে সমানতা। তো সমানতা সম্পর্কে আমরা অন্য একটা সময় আইডিয়া একটু হালকা নিয়েছিলাম, আজকে বাকিটুকু নিব। সমানতা, সমানতা, সমান অণু তৈরি করার যে ক্ষমতা তাকে বলে সমানতা, তাই না। এটার ইংলিশ টার্মটা থেকে অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, এটার ইংলিশ টার্মটা আমি একটু লিখে দিই। এটা ইংলিশ টার্ম হচ্ছে আইসোমার। এই আইসো কথাটার মানে কি? একই। আমরা আইসোটোপ পড়ছিলাম, একই প্রোটন সংখ্যা হলে তাকে বলি আমরা আইসোটোপ। আইসোটোন হচ্ছে একই নিউট্রন নাম্বার যুক্ত হলে তাকে বলি আমরা আইসোটোন। আইসোমার হচ্ছে একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংখ্যা ভিন্ন, এরকম হইলে তাকে বলি আমরা আইসোমার বা সমাণু। তো আমরা এটা সংজ্ঞাটা একটু লিখে নিই। একই আণবিক সংকেত আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, ভিন্ন গাঠনিক সংকেত মানে গঠনটা ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই, তাকে বলি আমরা সমাণু। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই আসলে সমাণুগুলো কেমন হইতে পারে। সে তুমি কার্বন হাইড্রোজেন দিয়ে অনেক ধরনের যৌগ তৈরি করতে পারো, কিন্তু স্ট্রাকচার কোনটাকে বলছি। ধরো তোমার কেউ একজন দিল যে স্যার ধরো আমরা দিলাম হচ্ছে C4H8, এটা একটা আণবিক সংকেত। এখন এই আণবিক সংকেতের মধ্যে কার্বন কয়টা আছে? 4টা আছে। হাইড্রোজেন কয়টা আছে? 8টা আছে। 8টা কার্বন এবং 4টা কার্বনে কোনো একটা কিছু তৈরি হবে, তাই না? এটাই তুমি বুঝতেছো। তো সেটার গঠন আসলে কেমন হবে সেটা কিন্তু টুইস্ট আছে। আসো আমরা এর দুইটা গঠন রূপ দেখব। তুমি চিন্তা করলে স্যার এটা আসলে 4টা কার্বন, ঠিক আছে, 8টা কার্বন আমরা করতেই পারি স্যার, তাহলে আমরা এরকম করলাম। এই যে একটা দাগ মানে কি? সিঙ্গেল বন্ড, ঠিক আছে। দুইটা দাগ মানে কি? ডাবল বন্ড। এখন দেখো এই যৌগটার মধ্যে কার্বন কয়টা আছে, তুমি একটু গণনা দাও। তুমি একটু গণলা, আউট অফ কিউরিওসিটি তুমি একটু গণলা যে স্যার এখানে পাইতেছে 1টা 2টা 3টা 4টা কার্বন পাইলাম। হাইড্রোজেন কয়টা আছে দেখো, 3 3 কত পাইলাম? 6, আর এই 2 মিলে কত হইলো? 8। তাহলে এখানে আমরা একটা যৌগ পাইলাম যেখানে হচ্ছে কার্বন 4টা এবং হাইড্রোজেন 8টা। এখানে আমি বলতেছিলাম যে আরো একটা কম্বিনেশন যদি আমরা দেখাই, দেখো তুমি অবাক হয়ে যাবো। এই যৌগটাতেও তুমি খেয়াল করে দেখো কার্বন কয়টা আছে। কার্বন আছে 1 2 3 4টা, এবং হাইড্রোজেন কয়টা আছে? 2টা 3টা 5টা, এই একটা 6টা, আর এখানে 2টা কয়টা? 8টা। দেখো এখানেও কার্বন 4টা কিন্তু হাইড্রোজেন 8টাই আছে। এখন এটা ধরো 1 নম্বর যৌগ, নিচেরটা ধরো 2 নম্বর যৌগ। তোমার কমন সেন্স আসলে কি বলে? তুমি তো বলতেছো স্যার এখানে তো সবই কার্বন সংখ্যা সেম, হাইড্রোজেন সংখ্যা সেম, কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো এদের চেহারা কি সেম হয়েছে? একই সংখ্যক কার্বন এবং হাইড্রোজেন থাকার পর এদের চেহারা কি একই রকম? এটা কি দেখতে একই রকম? না স্যার। একজনের দেখো দ্বিবন্ধন কি আছে, ঠিক মাঝ বরাবর আছে, আরেকজনের দ্বিবন্ধন কোথায় আছে? একদম এক সাইডে আছে। দুইজন কিন্তু সেম যৌগ না, দুইজনের নামও সেম না, এর নাম আলাদা এর নাম আলাদা। আমরা যখন নামকরণ দেখবো তখন এটা বুঝবো যে নাম দুইটা কেমনে আলাদা হইলো। নামও আলাদা, দেখতেও আলাদা, কিন্তু আণবিক সংকেত একই। এটাকে বলি আমরা আণবিক সংকেত, যে মোট কয়টা কার্বন আছে, মোট কয়টা হাইড্রোজেন আছে, সেটাকে বলি আমরা আণবিক সংকেত। সেটা একই পাইলাম। তাহলে এই দুইটা যে যৌগ আমরা পাইলাম এরা কি হয়? পরস্পর পরস্পরের সমাণু বলা হয়। সমান অণু মানে আণবিক সংকেত সেম, তাই সমান অণু বা সমাণু আইসোমার বলা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি এরা দুইটা ভিন্ন যৌগ। এরকম দুইটা ভিন্ন যৌগ যাদের আণবিক সংকেত একই তাদেরকে আমরা বলি সমান। আর এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে সমানতা। তা আমাদের যে জৈব যৌগ আছে তার কিন্তু সমানতা দেখানোর টেন্ডেন্সি অনেক হাই, সে প্রচুর সমানতা দেখাইতে পারে। একই সংকেতালা জিনিসের গঠন আলাদা আলাদা, এরকম দেখো তুমি অনেকগুলো কম্বিনেশন পাবা। ওই যে বললাম না 80 লক্ষ এবং 1 লক্ষ এত বিশাল ডিফারেন্সের কারণগুলোর মধ্যে এটা একটা, যে তারা অনেকগুলো সমানতা দেখাইতে পারে,
প্রচুর কম্বিনেশন তৈরি করতে পারে। এই কম্বিনেশনগুলো যখন তৈরি করে দেখায় তখন এটা অনেকগুলো ভেরিয়েশন ক্রিয়েট করে। তাই এত এত জৈব যৌগ প্রকৃতিতে আসলে পাওয়া যায়। তো তাইলে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি কি হইতে পারে? একটা হচ্ছে সে সমানতা দেখাইতে পারে, আর কি হইতে পারে আমরা শুরুতে পড়ছিলাম তার ক্যাটেনেশন ধর্ম, তাই না? এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা 2.5, এটা একটা বৈশিষ্ট্য। সো আমরা একটু লিখে নিই জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। কেন জৈব যৌগ আসলে প্রকৃতিতে এত এত পাওয়া যায়, আমরা সেটা একটু লিখে ফেলবো ঝটপট। প্রথম বৈশিষ্ট্য ওই যে শুরুতে বললাম কার্বনের যোজনী 4। এক নম্বর হচ্ছে কার্বনের যোজনী 4, 4 হলে চারপাশ থেকে সে ধরতে পারে। এই জন্য তার 4টা কম্বিনেশন তৈরি হওয়া যায়। 2 নম্বর হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ধর্ম। 3 নম্বর হচ্ছে সমানতা প্রদর্শন। সমানুতা প্রদর্শন। 4 নম্বর হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, যা কিনা অনেক কম। আমরা তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস সেটা অন্য একটা অধ্যায় পড়েছি। এই 4টা মূল বৈশিষ্ট্যের কারণে কার্বনের এত প্রাচুর্যতা দেখা যায়। তো এর মধ্যে আবার পলিমার বলে একটা জিনিস আছে, পলিমারও তৈরি করতে পারে। ওটা আসলে ক্যাটেনেশন ধর্মের কারণে সে পলিমার তৈরি করতে পারে, একজন আরেকজনের সাথে যুক্ত অনেক লম্বা লম্বা চেইন তৈরি করতে পারে। তো সেটাকেও আমরা বলি আরেক ধরনের নাম পলিমার। সবাই একটু তুলে নাও। ওকে, ঠিক আছে। তো চলো আমরা এই যে জৈব যৌগের প্রাচুর্যতা পাইলাম, এবার আমরা চলে যাই জৈব যৌগের প্রকারভেদ। জৈব যৌগ আসলে কয় ধরনের হইতে পারে? জৈব যৌগের শ্রেণী বিভাগ। তো মনে রাখবা জৈব যৌগের বেসিক ক্লাসিফিকেশন হচ্ছে আসলে দুইটা, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। নামটা মনে রাখবা, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। ইংলিশ নাম, বাট এগুলা কি আমরা বাংলায় পড়ি। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটার পার্থক্য কেমন কি আমি একটু আইডিয়া দিব তোমাদেরকে, ঠিক আছে? অ্যালিফেটিক যৌগ হইতে পারে আর হইতে পারে অ্যারোমেটিক যৌগ, এই দুইটাই হচ্ছে তাদের বেসিক ক্লাসিফিকেশন। এবার অ্যালিফেটিকের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে, ঠিক আছে? সে ভাগগুলো আমরা ধীরে ধীরে দেখব। অ্যালিফেটিক আর হয়ে হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক আমি একটু পড়াবো। অ্যারোমেটিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা একটু চাকরিক টাইপের হবে, শেপ হবে, চাকরিক হবে, এবং চক্রটা 5, 6, 7 কার্বন বিশিষ্ট হবে, এবং সবাই সমতলীয় হবে। যদি এইরকম জিনিসপত্র পাওয়া যায় তাহলে তাকে বলি আমরা অ্যালিফেটিক। অ্যালিফেটিকের বৈশিষ্ট্যগুলো আমি একটু লিখে দিই, তোমরা আমার সাথে লিখে ফেলবা। সরি, অ্যারোমেটিক এর বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা হইতে পারে চাকরিক হবে অবশ্যই, চাকরিক 5, 6, 7 কার্বনের, কার্বনগুলো সমতলীয়, তাই না? তারপর হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন, এগুলো আমরা বুঝবো পরে।
সঞ্চরণশীল ইলেকট্রন। যদি এই জিনিসগুলো থাকে তখন তাকে বলি আমরা অ্যারোমেটিক, আদারওয়াইজ তাকে আমরা অ্যালিফিটিক বলে সম্বোধন করে ফেলি। তো এদের মধ্যে আবার ভাগ আছে, হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বনের জাতক আছে। হাইড্রোকার্বন সাধারণত কোনটা, আমরা কার্বন এবং হাইড্রোজেনের কম্বিনেশনে যে জিনিসগুলো পাই তাদেরকে বলি আমরা হাইড্রোকার্বন, মাথায় রাখতে হবে। তো এই যে আমরা যেটা বললাম অ্যালিফেটিক, অ্যালিফেটিক কিন্তু আসলে চাকরিক হইতে পারে, সরল শিকল হইতে পারে, ঠিক আছে, আমরা সেটা একটু দেখব। তো আমরা এবার চলে যাই অ্যালিফেটিকের প্রকারভেদ। তো আমরা জিনিসটা আসলে হাইড্রোকার্বন দিয়ে শুরু করব। হাইড্রোকার্বনের মধ্যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো এই যে আমরা অ্যালিফেটিক বলতেছি, এর আসলে কেমন প্রকারভেদ হইতে পারে এবং উদাহরণগুলো কি কি আমরা একটু দেখব। অ্যালিফেটিকের মধ্যে দুইটা অংশ থাকতে পারে, একটা হইতে পারে সরল শিকল, সরল শিকল, আর একটা হইতে পারে বদ্ধ শিকল। বদ্ধ শিকল, বদ্ধ মানে হচ্ছে ক্লোজ চেইন, বদ্ধ শিকল। তো এটা মানে হচ্ছে ক্লোজ চেইন, আর এটা হচ্ছে কি ওপেন চেইন। সরল শিকল মানে হচ্ছে ওপেন চেইন। হ্যাঁ, টার্মটা একটু দেখবা, ফাইজা মনে ক্লাস করতেছো, লিখবা। হ্যাঁ, ওপেন চেইন অ্যান্ড ক্লোজ চেইন। যেমন আমি উদাহরণ দিলাম, এই যে এটা, এই যৌগটা দেখো তো, এই যৌগটা কেমন হয়, এটা লম্বা শিকলের মতো হয়েছে না, এই জন্য এটাকে বলি আমরা সরল শিকল যৌগ। আর যদি এরকম লম্বা চেইন না হয়ে জিনিসটা এরকম হইতো, এই যে দেখো এরা সবাই মিলে এরকম আবদ্ধ হয়ে গেছে, তখন তাকে বলি আমরা ক্লোজ চেইন। দেখো এটা কিন্তু একটা চেইনের মতো, রিং এর মতো তৈরি হয়েছে, একজন একজনের সাথে মিলে এরকম রিং তৈরি করছে, তাই এটার নাম হচ্ছে বদ্ধ শিকল। আর যদি একটা লম্বা চেইন তৈরি করে তাকে বলি আমরা সরল শিকল। এটা হচ্ছে এদের বেসিক পার্থক্য। এখন এই সরল শিকলের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আমরা একটু লিখে নিই টার্মগুলা। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, তো সম্পৃক্ত ইংলিশ হচ্ছে স্যাচুরেটেড, অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড মানে কি আসলে, স্যাচুরেটেড বা সম্পৃক্ত মানে কি, যার আর অন্য কিছু গ্রহণ করার ক্ষমতা নেই। সোজা কথা, এমন কোন যৌগ যে আর কোনো হাইড্রোজেনই গ্রহণ করতে পারবে না, তাদেরকে আমরা বলেছি সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত হচ্ছে সে আরো গ্রহণ করতে পারবে হাইড্রোজেন, তাকে বলি আমরা অসম্পৃক্ত। তো এটা সহজে চেনার উপায় বলি, এত কমপ্লিকেটেড না বলে, যে যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে তাহলে সেটাকে বলি আমরা অসম্পৃক্ত। যদি সিঙ্গেল বন্ড থাকে, সবাই একক বন্ধনে আবদ্ধ থাকে সিঙ্গেল বন্ডে, তাহলে তাদেরকে বলি আমরা সম্পৃক্ত। এক্সাম্পলটা দেখলেই তুমি বুঝবা যে এটা হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। এই যে দেখো, এটা একটা সম্পৃক্ত, কারণ এখানে সবাই কি আছে, একক বন্ধনে আবদ্ধ আছে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে। এখন একক বন্ধনে আবদ্ধ, তুমি এই জিনিসটা বুঝবা কেমনে, তুমি গঠনটা খেয়াল করো। এই যে কার্বনের কয়টা হাত আমরা বলছি, চারটা হাত থাকে, চারটা হাত পরস্পরের সাথে পরস্পর কানেক্টেড হইলো। এখন দেখো এই কার্বনগুলো এই কার্বনের সাথে জয়েন হয়েছে, এই কার্বনটা এই কার্বনের সাথে জয়েন হয়েছে, এর একটা হাত তো এর সাথে জয়েন হয়ে গেছে, তাহলে হাত ফাঁকা আছে কয়টা, তিনটা। এর কয়টা হাত ফাঁকা আছে, দুই পাশে দুইটা কার্বন কি ধরছে, তাহলে হাত ফাঁকা আছে দুইটা। এই কার্বন কি আছে, এর সাথে একটা হাত দিয়ে আবদ্ধ আছে, আর হাত ফাঁকা আছে কি তিনটা। এখন এই জায়গাগুলোতে তুমি কি বসাইলা, তুমি ধরো হাইড্রোজেন বসাই দিলা, হাইড্রোজেন বসাইলা, হাইড্রোজেন বসাইলা, হাইড্রোজেন বসাইলা, তাহলে এটাকে বলবো আমরা সম্পৃক্ত যৌগ, কারণ এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, ওর মধ্যে কিন্তু তুমি আর কোনো হাইড্রোজেন ঢুকানোর সুযোগ নাই, তাই এটাকে আমরা বলছি সম্পৃক্ত, কারণ হাইড্রোজেন যা দরকার সব আছে এর মধ্যে, তাই এটাকে বলি আমরা সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হইতে কখন, যখন তুমি এরকম পাইতা, ধরো এই যে
এটা একটু খেয়াল করো যোগ্যটা। এখানে কার্বনগুলোর স্ট্রাকচার দেখো, এই যে প্রথম কার্বনটা এ কিন্তু পাশের জনের সাথে দ্বিবন্ধনে আবদ্ধ। দ্বিবন্ধন মানে তার কয়টা হাত চলে গেছে? দুইটা হাত চলে গেছে। কার্বনের হাত কয়টা থাকে? চারটা থাকে। দুইটা হাত যদি এখানে চলে যায় তাহলে হাত ফাঁকা আছে কয়টা? দুইটা। আর এখানে মাঝের কার্বনটাকে দেখো, ওর কয়টা হাত ফাঁকা থাকবে? চারটা। দুইটা এখানে গেছে, একটা হচ্ছে ডান পাশেরটাকে ধরছে, তাহলে হাত ফাঁকা আছে কয়টা? একটা আছে। আর এই যে শেষের কার্বন, সে তো একটা হাত এই কার্বন কি দিয়ে ধরছে, বাকি তিনটা হাত কি ফাঁকা। এবার সবগুলোতে তুমি ধরো হাইড্রোজেন দিয়ে দিলা, কথার কথা। এখন মজার বিষয় হচ্ছে এখানে যে দ্বিবন্ধন আছে, কোনো কারণে এই দ্বিবন্ধন যদি ভেঙে যায় তাহলে কি হবে? কার্বনের সাথে কার্বনের একটা সিঙ্গেল বন্ধন আসবে, এবং কি হবে? এই দুই কার্বনের একটা করে হাত ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হাতে তুমি চাইলে কি বসাতে পারবা? হাইড্রোজেন বসাতে পারবা। তার মানে কি, ওর হাত ভাঙ্গা চাইলে আমরা দুইটা হাইড্রোজেন ঢুকাইতে পারি বা অন্য কিছু ঢুকাইতে পারি। তাহলে এই ধরনের কেসকে আমরা বলবো অসম্পৃক্ত। অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি হয়, জিনিসগুলোকে ব্রেকডাউন করা যায়, ব্রেকডাউন করে নতুন করে হাইড্রোজেন ঢুকানো সম্ভব হয়, তাই সেগুলোকে আমরা বলেছি অসম্পৃক্ত যৌগ। তাহলে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত কখন হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তাকে বলবো আমরা অসম্পৃক্ত, সিঙ্গেল বন্ধন থাকলে তাকে বলবো আমরা সম্পৃক্ত। তাহলে উদাহরণ যখন আমরা দেখতেছি তাহলে তুমি খেয়াল করবা, এটাকে আমরা এভাবে লিখি, ওই দূর, এটা কিন্তু আমরা লেখার সময় এভাবেও লিখতে পারি। এই যে এরা কিন্তু সেম জিনিস, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই তো? এখন এই জিনিসটা যদি এরকম না থেকে এরকম ত্রিবন্ধনও থাকে তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যেই পড়বে। ডাবল বন্ডের জায়গায় ত্রিবন্ধন দিছি, তাহলে এটা কি হয়ে যাবে? অসম্পৃক্ত হয়ে যাবে। ট্রিপল বন্ড, সেটা আমরা একটু লিখে নিব, ত্রিবন্ধন। এটা কি হবে? অসম্পৃক্ত হয়ে যাবে। তো এই তো গেল মুক্ত শিকল বা সরল শিকলের আমরা জিনিসটা পড়লাম। সরি, এটা হবে মুক্ত শিকল। মুক্ত শিকল, সম্পৃক্ত, অসম্পৃক্ত, আমাদের বইতে এগুলোই আছে। তো এগুলোর মধ্যে আবার শাখা শিকল টিকলেরও কাহিনী আছে। আমরা কমপ্লিকেটেড না, যে সহজ সহজ ভাবে জিনিসটা দেখতেছি আর কি। এবার বদ্ধ শিকলের মধ্যে আমরা দুইটা ক্লাসিফিকেশন করব। এখানেও সম্পৃক্ত বা স্যাচুরেটেড অবস্থা আছে এবং অসম্পৃক্ত অবস্থা আছে। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এর মধ্যে দুইটা ভাগ আছে। সম্পৃক্ত বা স্যাচুরেটেড কি হবে? এই যে আমরা যেটা আঁকছিলাম ওইটাই, যে ধরো মাঝখানে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, এটা একটা রিং তৈরি হয়েছে কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কি? ক্লোজ চেইন হয়েছে, বদ্ধ শিকল হয়েছে, কিন্তু ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের উত্তর অনুসারে আমরা কি জানি, এটা হয়ে যাবে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কোনটা হবে? যে ডাবল বন্ড ট্রিপল বন্ড চলে আসছে। ধরো তুমি এরকম লিখলা, এই যে ডাবল বন্ড চলে আসছে, তাহলে এটা কি হবে? বদ্ধ শিকল। এবং এটা কি হবে? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড বদ্ধ শিকল হয়ে গেছে। সবাই একটু তুলে নাও। তো চলো আমরা এবার অ্যালিভেটিকের মধ্যে আরো কিছু গভীরে যাই, যেখানে ক্লাসিফিকেশন আছে। আমরা হাইড্রোকার্বন সম্পর্কে পড়বো। কাদেরকে আমরা হাইড্রোকার্বন বলতেছি, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে। আমাদের বইতে শুরুতেই হাইড্রোকার্বন নিয়ে আলোচনা আছে। হাইড্রোকার্বন তো নামের মধ্যেই আছে হাইড্রোকার্বন। হাইড্রো মানে হাইড্রোজেন, আর কার্বন তো কার্বন। তার মানে কার্বন এবং হাইড্রোজেনের কম্বিনেশনে শুধুমাত্র যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলবো। মানে এখানে কার্বন হাইড্রোজেনের বাইরে অন্য কোনো কিছুই থাকা যাবে না, থাকলে তাকে আমরা হাইড্রোকার্বন বলবো না। তাহলে জিনিসটা কি হবে? শুধুমাত্র কার্বন
শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলি। যেমন ধরো আমরা উদাহরণ দিলাম, এই যে এটা একটা হাইড্রোকার্বন, কারণ এখানে কি আছে, কার্বন আর হাইড্রোজেন আছে, অন্য কোনো কিছু নাই। তারপর আমরা আরেকটা নিলাম, এই যে এটাও একটু দেখো খেয়াল করে, কার্বন আর হাইড্রোজেন বাইরে অন্য কোনো কিছু নাই, তাই এটাকে আমরা বলতেছি একটা হাইড্রোকার্বন, বেসিক হাইড্রোকার্বন বলি আমরা এটাকে। তারপরে তুমি ধরো এই যে এটাকে পাইলা, এটাও কি হচ্ছে একটা হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বনের ক্ষেত্রে তিনটা প্রকার আছে, এদেরকে আমরা তিনটা নাম বলি, অ্যালকেন বলি, অ্যালকিন বলি, অ্যালকাইন বলি। মনে রাখবা হাইড্রোকার্বন আসলে তিনটা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটা নাম মুখস্থ রাখতে হবে। তো একক বন্ধন থাকলে তাদেরকে বলি আমরা অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে তাকে বলি আমরা অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে আমরা তাকে বলি অ্যালকাইন। আমি লিখে দিচ্ছি নামগুলো, একটু খেয়াল করে লিখে নাও। এই যে দেখো এখানে কি আছে, সবগুলো সিঙ্গেল বন্ড, এদেরকে বলি আমরা অ্যালকেন। যে নাম্বারটা দেখো এদের সবার কি আছে, ডাবল বন্ড, তাহলে এদেরকে বলি আমরা অ্যালকিন। এবং লাস্টে এখানে কি আছে, ট্রিপল বন্ড আছে, এদেরকে বলি আমরা অ্যালকাইন। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এই তিনটা হচ্ছে হাইড্রোকার্বনের মূল প্রকারভেদ। একক বন্ধন থাকলে তাকে বলি আমরা অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে তাকে বলি আমরা অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে বলে তাকে আমরা অ্যালকাইন। ক্লিয়ার? ওকে, চলো আমরা পরেরটাই চলে যাই। তো এদের বাইরে যে জাতকগুলো থাকে, ধরো তুমি এটার সাথেই তুমি অক্সিজেন যুক্ত করলা, নাইট্রোজেন, সালফার বা অন্য কিছু যুক্ত করে দিলা, তাহলে এগুলো হয়ে যাবে কি হাইড্রোকার্বনের জাতক। তখন সেগুলোর নাম চেঞ্জ হয়ে যায়। আমরা আস্তে আস্তে সবগুলা নাম দেখব। তো আমরা তো হাইড্রোকার্বন দেখতেছি, আমরা প্রথমে হাইড্রোকার্বনের নামকরণ দেখব। আসো আমরা শুরু করি। হাইড্রোকার্বনের নামকরণ। ফাইন। তো হাইড্রোকার্বনের নামকরণের আসলে বেসিক জিনিসটা কি, যে আমরা কিভাবে এদের নামকরণ করতে পারি। তো এখানে একটা ব্যাপার আছে, যে জিনিসটা তোমার আসলে বুঝতে হবে, যে হাইড্রোকার্বন তুমি পাইলা, তাইলে এর নাম কি হবে। তা আমরা তো বললাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাই না, এই টাইপের জিনিসপত্রগুলো বললাম। এর নামকরণের বেসিক আসলে কি। তো যে কোনো হাইড্রোকার্বনের নামের ক্ষেত্রে বেসিক নিয়মটা হচ্ছে এরকম, দুইটা অংশ থাকে। প্রথমে আমরা বলি একটা মূল অংশ থাকে, মূল মূল শব্দ থাকে, তার সাথে আমরা শেষে কোনো একটা জিনিস যোগ করে দিই, মূল শব্দ প্লাস সামথিং। ধরো অ্যালকেন হইলে আমরা মূল শব্দের সাথে যুক্ত করি অ্যান, ইন অথবা আইন, অ্যান, ইন অথবা আমরা আইন যুক্ত করে দিই। ঠিক আছে? তো অ্যান, ইন, আইন আসলে কোনটা কি বোঝায় আমরা একটু দেখি। যদি অ্যালকেন হয় তাহলে আমরা যুক্ত করি এন, যদি অ্যালকিন হয় তাইলে আমরা যুক্ত করি হচ্ছে ইন, যদি অ্যালকাইন হয় তাহলে তাকে আমরা লাস্টে যুক্ত করে দিই আইন। হ্যাঁ, এটা বেসিক নিয়ম। এখন কেন এটা আসছে, এটার একটু জন্মটা আমি একটু দেখাই। অ্যালকেনের ক্ষেত্রে দেখো স্পেলিংটা, বলি ইংলিশ থেকে আসছে, তো ইংলিশটা বুঝতে হবে। এই দেখো
অ্যালকেনের ক্ষেত্রে ইংলিশে স্পেলিং হচ্ছে এরকম LKANE। তো এখানে তুমি একটু দেখো লাস্টে কি আছে, ANE, এটার উচ্চারণ যাবে এন, ঠিক আছে। এই জন্য আসলে জিনিসটা এভাবে আসছে, ওর স্পেলিং থেকেই সবকিছু জিনিসপত্র আসলে দেখা যায়। ANE N, এই জন্য আসছে ANE যুক্ত করা, এটা উচ্চারণ কি হবে এন। অ্যালকিন যদি হয়, এর স্পেলিংটা দেখো, এর স্পেলিং হচ্ছে এরকম অ্যালকিন, এর স্পেলিং হচ্ছে এরকম অ্যালকাইন। তো অ্যালকাইন যদি হয়, আমরা এগুলো একটু দেখি। ইএনই, এখানে কি আছে আইন, YANE, এটা উচ্চারণ হচ্ছে আইন, ওটা হচ্ছে ইন, ওটা হচ্ছে অ্যান, ঠিক আছে। উচ্চারণগুলো এভাবে ক্লিয়ার রাখতে হবে। তো এটা হচ্ছে আইন, এটা হচ্ছে ইন, আর এটা হচ্ছে এন, এই তো মূল শব্দ প্লাস এন, ইন বা আইন, এটাই হচ্ছে হাইড্রোকার্বনের নামকরণের বেসিক। এখন এই পাশে আমি একটু জায়গা ফাঁকা রাখছি, এখানে আসলে কি বসে, সবসময় বসবো না, সরল যেগুলো আছে সেগুলোতে আসলে কোনো কিছু বসে না, বাট এখানে সাধারণত ব্ল্যাঙ্ক থাকে নর্মালি হলো, কিন্তু কার্বন হাইড্রোজেনের বাদে যদি অন্য কিছু থাকে, প্রতিস্থাপক গ্রুপ থাকে, সেটা হবে এখানে প্রতিস্থাপক। প্রতিস্থাপক গ্রুপ থাকলে সেটা এখানে বসে। তো প্রতিস্থাপক কারা হইতে পারে সেটা আমরা একটু পরে দেখব, যখন আমরা নামকরণ শিখতে শিখতে মাঝখানে আমরা প্রতিস্থাপক গুলা কি কি হয় সেগুলো আমরা দেখব। তো চলো এই মূল শব্দের ব্যাপারটা আমরা একটু বুঝে নিই, মূল শব্দ কারা হয়। মূল শব্দ, তো এই মূল শব্দের বেসিক্যালি কারণ হচ্ছে এটা আসলে কার্বন সংখ্যা নির্দেশক। ও কি করে, কার্বন সংখ্যাকে নির্দেশ করে, যে একটা যৌগের মধ্যে কয়টা কার্বন আছে সেটা হচ্ছে এই মূল শব্দটা নির্দেশ করে, এবং কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে মূল শব্দ কিন্তু চেঞ্জ হইতে থাকে কন্টিনিউয়াসলি। সো আমি সেটা একটু লিখে দিই যে মূল শব্দ কখন কার জন্য কোনটা হয়, আমরা একটু লিখি। তো এখানে লিখবো আমরা কার্বন সংখ্যা, তো এরপরে লিখবো এই পাশে আমরা লিখবো মূল শব্দ। ধরো কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে মূল শব্দ বসে হচ্ছে মিথ। মিথ, আমরা এগুলো সবগুলো প্রয়োগ দেখব। এখন কার্বন সংখ্যা যদি 2 হয়, তখন মূল শব্দ হবে হচ্ছে ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয়, তাহলে মূল শব্দ হবে হচ্ছে প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয়, তাহলে মূল শব্দ হবে হচ্ছে বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয়, তাহলে মূল সংখ্যা হবে হচ্ছে পেন্ট। কার্বন সংখ্যা যদি 6 হয়, তাহলে মূল শব্দ হবে হচ্ছে হেক্স। কার্বন সংখ্যা যদি 7 হয়, তাহলে মূল সংখ্যা হবে হচ্ছে হেপ্ট। কার্বন সংখ্যা যদি 8 হয়, তাহলে মূল শব্দ হবে হচ্ছে অক্ট। জায়গা হচ্ছে না, সো আমি এটা ছোট করে দিচ্ছি। অক্ট। তো কার্বন সংখ্যা যদি 9 হয়, তাহলে মূল শব্দ হচ্ছে নন। এবং ফাইনালি কার্বন সংখ্যা যদি 10 হয়, তাহলে মূল শব্দ হবে হচ্ছে ডেক। তোমরা দ্রুত একটু তুলে নাও এটা। তো আমরা একদম বেসিক জায়গায় চলে যাই, সবার তোলা হয়েছে আই গেস। এখন আমি কি ফর্মুলা শিখেছিলাম, মূল শব্দ প্লাস এন ইন আইন, তাই না, এরকম একটা জিনিসপত্র আমরা হয়। তো ধরো কথার কথা, আমরা
এটা দিয়ে স্টার্ট করি, একদম বিসমিল্লাহ। এই যে ভদ্রলোক, এর নাম কি হবে? এখানে দেখেন কার্বন সংখ্যা কয়টা আছে? 2টা আছে। তো যেহেতু 2টা আছে, তাহলে তার নাম কি হয়ে যাবে? মিথেন। মিথ যোগ এন, তাই না? জিনিসটা এরকম। তো আমরা ফর্মুলাটা একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূল শব্দ প্লাস কি হবে? এন হবে, যেহেতু এটা সম্পৃক্ত, তাহলে নাম কি হবে? মূল শব্দ প্লাস হচ্ছে এন, তাই না? এন এর জায়গায় আমরা লিখতে পারি এরকম স্পেলিংটা, মূল শব্দ প্লাস এন। তাহলে এখানে আমরা 2 কার্বনের জন্য কি পাইছি? ইথ। এই যে দেখো আগের পেজে আমরা কি লিখছি? 2 কার্বন হইলে নাম কি হয়? ইথ হয়। যেহেতু এটা সিঙ্গেল বন্ড সবাই, তাহলে কি হবে? অ্যালকেইন হবে। তাহলে ইথ প্লাস এন হবে। এটা ইকুয়াল টু কি হবে? নামটা ইথেন হবে স্যার। নাম কি হবে? ইথেন। নামকরণটা এইভাবে আসছে। সো তুমি যদি 3 কার্বন দেখতা, কথার কথা, 3 কার্বনের জন্য আমরা কি শিখছি? এই যে দেখেন 3 কার্বনের জন্য আমরা কি শিখছি? প্রোপ শিখছি। তাহলে প্রোপ প্লাস কি হবে? এন হবে। তাহলে আমরা ফর্মুলাটা লিখব। প্রত্যেকবার ফর্মুলা লেখার দরকার নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখন লেখাই দিচ্ছি আর কি। তাহলে দেখো মূল শব্দ কি হবে? প্রোপ প্লাস কি? এন, মিলে কি হয়ে যাচ্ছে? প্রোপেন। প্রোপেন, তাই না? ইজি কিন্তু। তো এখানে যদি ডাবল বন্ড থাকতো তাহলে এর নাম কি হইতো? ইথইন। ঠিক আছে, ওখানে কি হইতো তখন? প্রোপিন, তাই না? এরকম নামকরণ হইতো। তার সাথে আমরা ওটা একটু দেখি। ধরো এখানে আমরা দিলাম, এই যে এদের মাঝখানে আমরা কি দিলাম? দ্বিবন্ধন দিয়ে দিলাম। আর এদের মাঝখানে আমরা এই যে দ্বিবন্ধন দিয়ে দিলাম। দেখছো? আমরা কিন্তু দ্বিবন্ধন দিয়ে এসে দিচ্ছি। এবং দ্বিবন্ধন হইলে ফর্মুলা কি হবে? মূল শব্দ প্লাস কি হয়ে যাবে? ইন হয়ে যাবে। এই যে দেখো, মূল শব্দ প্লাস এন হচ্ছে অ্যালকেনের জন্য, আর ওইটা কি হয়ে যাবে? ইন হয়ে যাবে। স্পেলিংটা এভাবে না দিয়ে একটু বাংলাটা চেঞ্জ করে দেই। এন, এটা হচ্ছে এন। উপস, তো দ্বিবন্ধন হইলে অ্যালকিন হইলে আমরা কি লিখবো? ইন লিখবো। তো আসো আমরা এখানে দ্বিবন্ধনে চলে যাই। তো এখানে ফর্মুলাটা কি হবে? মূল শব্দ প্লাস ইন হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা কপি করব। তুমি কিন্তু পরীক্ষায় নিজে কষ্ট করে লিখবা না, তুমি কি লিখবা? কপি করে লিখবা। মূল শব্দ প্লাস ইন, তাই না? ইন ফর অ্যালকিন। এখন মূল শব্দ কি হবে? যেহেতু 2 কার্বনের মূল শব্দ কি হয়? ইথ হয়। তাহলে আমরা কি লিখবো? ইথ যোগ কি লিখবো? ইন। তাইলে এটা মিলে কি হয়ে যাবে? ইথিন। নাম হয়ে যাবে কি? ইথিন। একদম বেসিক। ইথ যোগ ইন হয়ে যাবে কি? ইথিন। পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে কি হবে? আবারও দ্বিবন্ধন আছে, তাহলে আমরা কি লিখবো? মূল শব্দ প্লাস কি হবে? ইন। তাহলে মূল শব্দ কি পাইছি আমরা? ইথ, সরি প্রোপ হবে। 3 কার্বন হলে প্রোপ হয়। প্রোপ যোগ কি হবে? ইন। তাহলে নাম কি হয়ে যাবে? প্রোপিন। প্রোপিন। ইজি না? দ্বিবন্ধন আছে তাহলে কি লিখবে? ইন। সিঙ্গেল বন্ড আছে তাহলে হবে কি? এন। মূল শব্দ প্লাস এন, মূল শব্দ প্লাস ইন। সহজ।
এখন ট্রিপল বন্ড আসলে ওই জায়গায় আমরা কি লিখতাম, আইন লিখতাম। আমরা এটা শিখছি, ট্রিপল বন্ড হলে আমরা সেই জায়গাটা আইন বানাই দিব আর কি। আইন নিজের হাতে তুলে নেবেন না। এখানে যেহেতু জায়গা নেই, আমরা কি করবো, এটাকে পুরোটাকে চাপাই দিয়ে এখানে নিয়ে আসবো। চমৎকার। আমরা আইন লেখার জন্য পাশে জায়গা করতেছি। নাইস, ঠিক আছে, সবাই একটু তুলে নাও। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তো আইন যদি হয় তাহলে ট্রিপল বন্ড আসবে। ধরো আমরা ট্রিপল বন্ড আলা একটা জিনিস দেখলাম, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এখানে দিলাম আমরা সিএইচ ট্রিপল বন্ড সিএইচ3। আমরা এখন এগুলোর নামকরণ করব। তো ফর্মুলা এটাই, অ্যালকাইনের জন্য কি হবে, মূল শব্দ প্লাস আইন হয়ে যাবে। তাহলে আমরা সেটা লিখে নিব। আমরা এটা কপি করব, ফর্মুলা হবে মূল শব্দ প্লাস আইন। এখানে আমরা ইন বসাবো না, যেহেতু ট্রিপল বন্ড হয়ে গেছে, তাই আমরা এখানে বসাবো হচ্ছে আইন, মূল শব্দ প্লাস আইন। এখন একটু বলো তো, এখানে 2 কার্বন হলে মূল শব্দ কি হবে, ইথ হবে, আর সেটার সাথে কি হবে, আইন অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা অ্যাড করবো কি, মূল শব্দ প্লাস আইন। মূল শব্দ 2 কার্বনের জন্য, যেহেতু এখানে 2 কার্বন আছে, তাহলে ইথ যোগ কি হবে, আইন। তাহলে নাম কি হয়ে গেছে, ইথাইন। ইথাইন, ইজি। পরেরটার ক্ষেত্রে কি হবে, 3 কার্বন আছে, তো 3 কার্বন হইলে আমরা কি লিখবো, প্রোপ যোগ আইন। 3 কার্বনের জন্য আমরা মূল শব্দ কি জানি, প্রোপ, আর এখানে কি আসবে, আইন। তাহলে নাম কি হবে, প্রোপাইন। প্রোপাইন, এই হচ্ছে বেসিক। আবার পরবর্তী ক্লাসে আরো ডিপে যাব। সবার তোলা হয়েছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা নামকরণে আরো ডিটেল নেক্সট দিন দেখবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।